আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাই। ট্রেনের বায়োলজি বাই সাবিত ভাই আগামী ৬০ দিনে বা 60 ক্লাসে তোমাদের ১০০০ জীব সমাধান করে দিবে এবং আজ তার ৮ম দিনে এসে আমরা পৌঁছে গিয়েছি এবং এই ৭ দিনে তোমরা অসম্ভব রকম আমার বিব্রেনের বায়োলজিকে ভালোবাসা দিয়েছো বা সাপোর্ট দেখিয়েছো এবং এখানে তোমরা প্রায় ১১,০০০ ইউনিক ভিউ এর সাথে প্রায় ১,০০০ জন ৯০০ প্লাস আরকি সাবস্ক্রাইবার কিন্তু আমাদের হয়ে গিয়েছে। সো ব্যাপারটা 60 ডেইজ পর্যন্ত যেতে আশা করি বেশি গ্রো করবে এবং তোমরা এই আমার এফোর্ট এর সাথে তোমাদের যে কোরিলেশন, এই কোরিলেশন এর মাধ্যমে কিন্তু তোমরা প্রত্যেকেই একটা সিট অর্জন করে নিতে পারবে। ওকে? সো আমরা আজকে ৮ম দিনে আমাদের বিশেষত্ব হচ্ছে যে আমরা আজকে যে এমসিকিউ গুলা সলভ করব, এই এমসিকিউ গুলা তোমার পরিচিত বা যেহেতু তোমরা আমাদের কোর্সে বেশিরভাগ স্টুডেন্ট আছো বা তোমরা আমাদের বিব্রেনার বায়োলজি বা বই পড়ে ইতিমধ্যে জানো। বাট আজকের ব্যাপারটা যে আমরা আজকে অনেক ধরনের অ্যানিমেশন দেখব এবং সেই অ্যানিমেশনটা তোমার মাথায় সেট করার জন্য তৈরি করা বা তোমার মাথায় সেট করার জন্য ব্যবহার করা। এবং এ কারণে তোমরা কিন্তু যে জিনিসটা হবে যে এই যে নেমোনিক্স এর যে ব্যাপার-স্যাপারগুলো আছে এগুলোর কোনো প্রয়োজন হবে না। নেমোনিক্স ভুলে গেলে সবকিছু শেষ। বাট তোমার ব্রেইনকে কিন্তু তুমি কখনো তোমার ব্রেইন কিন্তু তোমাকে কখনো ধোঁকা দিবে না। এবং এই কারণে কিন্তু তোমাদের জন্য এত এফোর্ট দেওয়া এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এফোর্টের তোমরা মূল্য দেওয়ার কারণে এবং প্রকৃত মূল্য কিন্তু তোমরা ২৫ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টার মধ্যে দিবে ইনশাআল্লাহ আশা করি। তো কিভাবে পড়বে তোমরা জানো। আজকে এটা লেন্থি করব না। সো আমরা চলে যাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম। চলে আসছি আমরা ডে 8 এ। ১ম প্রশ্নটা দেখো যে নিচের কোন বুদবুদ হাইড্রাকে ভাসিয়ে রাখে? সো হাইড্রা সম্পর্কে আমাদের ১ম প্রশ্ন সামনে চলে এসেছে। সো হাইড্রা আমাদের কি করে? হাইড্রা তার যে বহির্গঠন আছে, বহির্গঠনে আমরা ৩ টা জিনিস পাই। পাই, আমরা পাই দেহকাণ্ড এবং সবার শেষে পাই পাদচাকতি। তো এই যে বহির্গঠনের ৩ টা অংশ আমরা পাই, তার মধ্যে আমাদের কোন অংশটা বুদবুদ সৃষ্টি করে দেহকে ভাসিয়ে রাখে বা হাইড্রাকে ভাসিয়ে রাখে? তো obviously এটা এমন একটা পোরশন হবে যেটা আমার হাইড্রাটাকে ভাসিয়ে রাখতে সাহায্য করতেছে বা ভাসিয়ে রাখছে বা যেখানে সে অবস্থান করতেছে। সো আমাদের হাইড্রা কিন্তু পাদচাকতির মাধ্যমে এই কাজটা করে থাকে। সো এটা আমরা মোটামুটি সবাই জানি। বাট এটা কিভাবে করে এটা আমরা একটু দেখব। সো এখানে খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস আমি এটা যথেষ্ট সময় নিয়ে তোমাদের জন্য ইউনিক ভাবে প্রত্যেকটা জিনিস একদম সরাসরি বই থেকে কোনো এক্সট্রা তথ্য না বা কোনো অতিরিক্ত তথ্য না। একদম বই থেকে সহজ ভাষায় যেটা বইয়ে আছে যদি সহজ হয় সহজভাবে, কঠিন থাকলে সহজ করে তোমাদের জন্য লিখে রেখেছি। এটার ডেসক্রিপশন বক্সে তুমি এটার লিঙ্ক পাবা। সেখান থেকে সুন্দর মতো পড়ে নিবা। আশা করি প্রত্যেকে পড়বা। ওকে? সো এটা আমরা এখান থেকে দেখব না। আমরা মেইন যে জিনিসটা দেখব সেটা এইটা। দেখো যে এখানে ও কিন্তু ওর এইটা কি কোর্সিকা, রাইট? এরপরে কি? এরপরে এখানে থাকা ওর হাইপোস্টোম যেখানে আছে। এরপরে ওর দেহকাণ্ড এবং এইখানে কিন্তু কি? এইখানে কিন্তু ওর সেই পাদচাকতি এবং এই পাদচাকতির মাধ্যমে এখন ভেসে আছে বা আবদ্ধ হয়ে আছে। যেভাবেই হোক না কেন সে তার দেহটাকে আল্টিমেটলি নড়নের জন্য কাকে কাজে লাগাচ্ছে? আল্টিমেটলি ও কিন্তু ওর এই যে পাদচাকতিটাকে কাজে লাগাচ্ছে। রাইট? সো এই আমাদের সেই পাদচাকতি যেটার মাধ্যমে বুদবুদ সৃষ্টি করার মাধ্যমে যেটাকে ব্যবহার করে সে বুদবুদ সৃষ্টি করে এবং বুদবুদ সৃষ্টি করে এটাকে ভাসিয়ে রাখে। রাইট? ওকে, ঠিক আছে। আমরা চলে আসছি। সমস্যা নেই। সো এই আমাদের উত্তর। সো আরো একবার তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা আমাদের সেই কোর্সিকা, এটা তার দেহকাণ্ড, এটার মধ্যে তার গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, এটা তার এপিডার্মিস এবং এই যে ফুট। ফুট মানে কি? ফুট মানে তার পাদচাকতি। ওকে? সো খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস এনে ই করা আছে। তোমার এখন দায়িত্ব সুন্দর করে জিনিসটা এখান থেকে পড়ে ফেলা। ওকে? ঠিক আছে। আমরা এটা করে ফেললাম। পরবর্তী প্রশ্ন দেখো যে হিপনোটক্সিন নিচের কোন দুটি রাসায়নিকের সংমিশ্রণ? হিপনোটক্সিন। হিপনোটক্সিন পড়ার সাথে তোমার মাথায় চলে আসতে হবে যে হিপনোটক্সিন কোত্থেকে এসেছে। রাইট? ওকে। সমস্যা নেই। আমাদের সামনে সজীব হয়ে আছে। আচ্ছা, ঠিক আছে। সো হিপনোটক্সিন নিচের কোন দুটি রাসায়নিকের সংমিশ্রণ? হিপনোটক্সিন হিপনো কথাটা বলার মাত্রই তোমার মাথায় আসবে এটা অবশ করার কথা বলেছে। টক্সিন বিষ। অর্থাৎ এমন একটা এখানে আমরা রাসায়নিক পাই যেটার মূল কাজই কি করা? অবশ করে দেওয়া। শিকারকে অবশ করে দেওয়া। সো এটা মূলত কোন ২ টা জিনিসের সংমিশ্রণ? পিপি। অনেকবার তোমাদেরকে বলেছি যে এটার ক্ষেত্রে তুমি মনে রাখতেই পারো প্রোটিন এবং ফেনল। ওকে? আচ্ছা। সেকেন্ড দাঁড়াও। ওকে? দেখি আমরা সাবমিট করেছি এবং এটা সঠিক উত্তর। ভেরি গুড। ওকে? খুব সুন্দরভাবে লেখা আছে হিপনো অবশ, টক্সিন বিষ। এটা নিউরোসাইটের ভেতরে অবস্থান করে, আমাদের নেমাটোসিস্ট ধারণ করে এবং এই আমাদের যে সিস্ট টুকু আছে সেই সিস্টে আমরা যখন এটা ধারণ করে তখন কিন্তু সেটা
বিষাক্ত তরলটাকে ধারণ করে রাখছে এবং এটা কিভাবে কাজ করে আজকে তো তোমরা একদম পারফেক্টলি দেখতে পাবা। দেখো আমরা হচ্ছে বরাবর বলি না যেটা আসলে ঠিক কিভাবে কাজ করে, যে এটা যখন হচ্ছে তার ট্রিগার অংশটা বা হচ্ছে নিডোসিলটা যখন আক্রমণ হয় বা নিডোসিলটা যখন হচ্ছে এটা সংস্পর্শ পায় কোনো কিছুর, তখন সে কি করে, তখন সে খুব দ্রুততার সাথে তার এই যে অংশটা আছে, এই যে পেঁচানো সূত্রকটা আছে, সেই সূত্রকটা তার নেমাটোসিস্টকে মানে নেমাটোসিস্ট থেকে বের হয়ে সরাসরি এই অপারকুলাম বা ঢাকনাটাকে খুলে দিয়ে সরাসরি গিয়ে কি করে, সরাসরি গিয়ে কিন্তু হচ্ছে শিকারের গায়ে এরকম করে লাগিয়ে দেয়। এবং এই লাগানোর পর এই দেখো এই যে এখানে হচ্ছে যে যখনই আসতেছে তখনই কিন্তু এটা কি একদম মানে একটা আঘাত করার মতো করতেছে, এবং এই যে করা শেষ এরপরে কিন্তু এই যে এই অংশটা কিন্তু ৪৮ ঘন্টা পর পুনরুস্থাপিত হবে। রাইট? অর্থাৎ একবার শিকার এরকম প্রত্যেকটা অংশ বা প্রত্যেকটা নিডোসাইট যখন এরকম প্রত্যেকবার আক্রমণ করে, এর পরপর ৪৮ ঘন্টা পর কিন্তু হচ্ছে এটা পুনরায় প্রতিস্থাপিত হয় এবং এই পুনরুস্থাপিত হতে, হতে তার কিন্তু হচ্ছে খাদ্যের যোগান বা শিকার বা যাবতীয় যা কিছু হয়ে যায়। সো এই হচ্ছে সেই আমাদের নিডোসাইট বা হচ্ছে আমাদের নিডোসাইট কোষ, এবং এখানে কিন্তু তোমরা সবগুলো অনেক পরিচিত সূত্রক। এটা হচ্ছে হেমাটোসিস্ট, যেটা কি ধারণ করে প্রোটিন এবং ফেনল দ্বারা গঠিত আমাদের হিপনোটক্সিন। ওকে, ভেরি গুড। দেখো হাইড্রাতে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? খুবই কমন একটা প্রশ্ন। তুমি যখন কোন একটা প্রাণীর পরিচয় সম্পর্কে পড়বা, অবশ্যই সেইটার যাবতীয় যত প্রকারের বেসিক তথ্য আছে, যে এটা কোন ধরনের প্রতিসাম্য, এটা কোন ধরনের জীবন পদ্ধতি, এটাতে কোন ধরনের সংগঠন ক্রমমাত্রা, এটাতে কোন ধরনের মানে কোন ধরনের কয়টা স্তর আছে, ইত্যাদি ইত্যাদি যাবতীয় যত প্রকার তথ্য জানা সম্ভব সবগুলা জেনে রাখতে হবে। তো আমরা মোটামুটি সবাই নিশ্চিত যে হাইড্রা, জেলিফিশ এবং সি অ্যানিমন তিনজনেরই কি অরীয় প্রতিসাম্যতা বা রেডিয়ালি প্রতিসাম্যতা আমরা দেখি। সো এই হচ্ছে সেই রেডিয়ালি প্রতিসাম্য, এই যে দুই দিক থেকেই আমরা এটাকে ভাগ করতে পারি এবং সমান সংখ্যক ভাগ আমরা এখানে পেয়ে যাব। ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের পড়া। সো এই দেখো অরীয় প্রতিসাম্যের উদাহরণ হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন। গোলীয় প্রতিসাম্যের উদাহরণ ভোর হলো মানে হচ্ছে ভলভক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া, এবং দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের উদাহরণ হচ্ছে কি মানুষ, ব্যাঙ, প্রজাপতি। ওকে? আচ্ছা, অপ্রতিসাম্যের উদাহরণটা মনে রাখবা আপেল, শামুক। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো যে টটিপটেন্ট ক্ষমতা সম্পন্ন কোষ কোনটি? টটিপটেন্সি কি? টটিপটেন্সি অর্থ কিন্তু হচ্ছে তোমরা অনেকবার পড়েছো, যেটা হচ্ছে পুনরুৎপাদন ক্ষমতা, রিজেনারেশন, একটা পাওয়ার অ্যাবিলিটি, পাওয়ার বা হচ্ছে অ্যাবিলিটি। তো এই যে রিজেনারেশন ক্ষমতা মনে আছে নিশ্চয়ই তোমাদের, হাইড্রা যখন আমরা পড়েছি, হাইড্রার কথা আমরা কি বলেছিলাম, যে এটা হচ্ছে ৯ মাথাওয়ালা ড্রাগনের মতো, যেটাকে হচ্ছে হারকিউলিস বধ করেছিল। অর্থাৎ এটাকে তুমি যতভাবেই কাটো না কেন, এ চেষ্টা করে কি পুনরায় পুনরুৎপাদন করার জন্য চেষ্টা করে না, পুনরায় হচ্ছে উৎপাদিত হয়। সো এটা আসলে কোন কোষের মানে ক্যারিশমা? এটা হচ্ছে আমাদের ইন্টারস্টিশিয়াল কোষের ক্যারিশমা। এবং ইন্টারস্টিশিয়াল কোষ এটা মোটামুটি আমরা সবাই জানি যে এটা হচ্ছে টটিপটেন্সি ক্ষমতা বা রিজেনারেশন ক্ষমতা। বাট এটা কিভাবে করে এটা দেখলে আমাদের সারা জীবনের জন্য মনে থাকবে যে আমাদের এই ইন্টারস্টিশিয়াল কোষ, যেটা হচ্ছে ডিম্বাকার বা ত্রিকোণাকার, এটা কি করে, এটা হচ্ছে ঠিক কিভাবে আমাদের টটিপটেন্সি ক্ষমতাটাকে প্রকাশ করে। দেখো এইখানে দুইটা ভিডিও আছে, দুইটা ভিডিও একসাথে দেখো। আমি হচ্ছে এটা বন্ধ করি আগে। দেখো এটা, দেখো এটা ঠিক কিভাবে কাজ করতেছে। দেখো এখানে আমরা কি করলাম, এখানে আমরা কি করছি, দেখো এখানে আমার ক্লিক, আচ্ছা, এটা তুমি দেখো এখানে কি করছে, এটাকে হচ্ছে কেটে দিছে, ঠিক না? এটাতে হচ্ছে কেটে দিছে। কেটে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখছো যে পুনরায় কিন্তু আবার সে তার মতো করে কি করতেছে, পুনরায় আবার সে তার মতো করে রিজেনারেট হচ্ছে। সো এই যে ব্যাপারটা, এটাকে আমরা বলি হচ্ছে টটিপটেন্সি বা হচ্ছে টটিপটেন্ট ক্ষমতা। ওকে? সো এখানে যদি আরেকবার ভিডিওটা আরেকটু সুন্দর করে দেখো, যে এখানে কি হচ্ছে, যে এটা তুমি একদম মাঝ বরাবর কেটে ফেলছো, কেটে ফেলার পরেও কি এটা পুনরায় রিজেনারেশন হচ্ছে। রাইট? সো এই যে ক্ষমতাটা, এটাই হচ্ছে কার, ইন্টারস্টিশিয়াল কোষের। রাইট? সো এটাকে আমরা বলতেছি টটিপটেন্সি ক্ষমতা বা ইন্টারস্টিশিয়াল কোষের মাধ্যমে বা ইন্টারস্টিশিয়াল কোষের টটিপটেন্সি। ওকে? ভেরি গুড। আচ্ছা, এরপর দেখো কোন পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে। সো লম্বা দূরত্ব অতিক্রম কিভাবে করে এটা আজকে আমরা আর কথায় প্রমাণ করব না, আমরা হচ্ছে চলে যাব আমাদের ভিডিওতে সরাসরি। সো একটু দেখো যে এই অংশটা দেখো, আগে হচ্ছে আমরা এটা দেখব। এই যে দেখো এটাও কি করতেছে, এটা হচ্ছে দেখো এটা হচ্ছে অনেকটা পথ কিন্তু করেছে। রাইট? এরপরেও কি করবে, এরপরে হচ্ছে ওর পায়ে পাদচাকতিটা এটাকে হচ্ছে ওর দিকে টেনে নিবে, অর্থাৎ কোর্সিকার দিকে টেনে নিবে। এখানে দেখছো যে একটা লুপ সৃষ্টি হয়েছে, লুপিং এ কিন্তু একটা লুপ সৃষ্টি হয়েছে। রাইট? এই যে একটা লুপ সৃষ্টি হলো, এই একটা লুপ সৃষ্টি হওয়াটা কি আমরা বলতেছি কি লুপিং, এটাকে আমরা কি বলতেছি লুপিং। এবং এটা ও কিসের জন্য করে, লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য করে। আরেকবার দেখো যে ওইটা কিভাবে করলো, এটা হচ্ছে ওর কোর্সিকাটাকে আবদ্ধ করলো এবং হচ্ছে এরপরে ওর যে পাদচাকতি আছে যেটার মাধ্যমে ও মূলত চলাচল করতে চায়, সেটাকে কি করলো, সেটাকে টেনে এর কাছে নিল, এবং এটাই হচ্ছে কি এর লম্বা দূরত্ব, লতে লুপিং, লতে লম্বা দূরত্ব।
একইভাবে আমরা যদি হচ্ছে সমারসল্টিং বা হচ্ছে আমাদের ডিগবাজির ক্ষেত্রে যাই, দেখো ডিগবাজির ক্ষেত্রে মানুষের মতো জায়েদ খানের মতো কি করলো, এরকম দিল, দেওয়ার পরে হচ্ছে ওর সম্পূর্ণ দেহটাকে উপরে ভাসমান করলো, এরপরে কি, এরপরে হচ্ছে এটাকে আবার এদিকে মানে হচ্ছে রোটেট করলো। সো এইখানে কয়টা লুপ সৃষ্টি হলো, দুইটা লুপ সৃষ্টি হলো। তাহলে লুপিং এ লুপ সৃষ্টি হয় একটা, সমারসল্টিং বা ডিগবাজিতে লুপ সৃষ্টি হয় দুইটা। আমাদের লুপ কেন সৃষ্টি হচ্ছে, বা লুপিং লুপিং এটা কোন কাজে ব্যবহৃত হয়, বা হচ্ছে এটা ওর কি করে, এটা হচ্ছে ওর লম্বা দূরত্ব অতিক্রম করতে ব্যবহার করা হয়। এটা কি, ওর লম্বা দূরত্ব অতিক্রম করতে ব্যবহার করা হয়। এই যে, এবং একটু আগে দেখতে পেলা যে এখানে কিন্তু হচ্ছে আমাদের ও কি, এটা কিন্তু হচ্ছে দ্রুত, এটা কিন্তু দ্রুত, রাইট? আর এটা কি, এটা একটু ধীর কিন্তু লম্বা দূরত্ব, বাট এটা কিন্তু দ্রুত। সো এটা হচ্ছে তার দ্রুত চলন প্রক্রিয়া, সমারসল্টিং বা ডিগবাজি। আর অন্যটা কি, অন্যটা হচ্ছে লুপিং। একই সাথে তোমার বই থেকেও একটা দেয়া আছে, রেফারেন্স দেয়া আছে, অবশ্যই দেখে নিবা, রাইট? ওকে, ঠিক আছে। পরবর্তীতে চলে আসো যে ঘাসফড়িং এর রক্তকণিকার নাম কি। ঘাসফড়িং এর রক্তকণিকার নাম কিন্তু এখানে আমরা পড়তে হবে। সো আমাদের খুব পরিচিত কিছু নাম, যেমন এরিথ্রোসাইট লোহিত রক্তকণিকা, থ্রম্বোসাইট অনুচক্রিকা, লিওকোসাইট শ্বেত রক্তকণিকা। অবভিয়াসলি আমাদের উত্তর হবে কি, হিমোসাইট, রাইট? হিমোসাইট হচ্ছে আমাদের এটার উত্তর। এটা নিয়ে আমরা খুব বেশি সময় নষ্ট করব না। বাট এখানে জানার বিষয় হচ্ছে যে, দুঃখিত এখানে লিওকোসাইট লেখা আছে, সমস্যা নেই, এটা হচ্ছে আমরা জানি, ঠিক আছে? হিমোসাইট এটা ভুলক্রমে এসে গেছে, আমরা হচ্ছে এটাকে ঠিক করে দেই। আহ, আমাদের হচ্ছে এটা রক্তকণিকা, আমরা হচ্ছে কোনটা যেন বলবো, এটা, হ্যাঁ, এটার কথা আমরা বলছিলাম যে এটা হচ্ছে ভুলক্রমে চলে এসেছে, তাকে আমরা ঠিক করে দেই। হচ্ছে তোমরা আহ, কষ্ট পেও না, এটাই, এটা হচ্ছে কি, আচ্ছা, এখনই এটা ঠিক করে দিব, সমস্যা নেই। তো হিমোসাইট। তো দেখো ঘাসফড়িং এর রক্তের নাম কি, ঘাসফড়িং এর রক্তের নাম হচ্ছে হিমোলিম্ফ। অবভিয়াসলি এটা রক্তের নাম। এটা কি, এটা হচ্ছে রক্তের নাম, অর্থাৎ আমাদের রক্তের নাম যেমন রক্ত বা ব্লাড, ওদেরটা কি, ওদেরটা হচ্ছে হিমোলিম্ফ। এটা কেন জানো? কারণ হচ্ছে আমাদের রক্তের বর্ণ কি, আমাদের রক্তের বর্ণ হচ্ছে লাল। বাট ঘাসফড়িং এর ক্ষেত্রে কি, ঘাসফড়িং এর ক্ষেত্রে এই যে লিম্ফ আছে না, এই লিম্ফটা কি, আমাদের শরীরেও কিন্তু লিম্ফ আছে, এটা কি বর্ণহীন, রাইট? আর হিম এটা কি, এটা হচ্ছে বর্ণ। কিন্তু এই যে লিম্ফ আছে, এই লিম্ফটা সংযুক্ত হয়ে এটাকে বর্ণহীন করে দেয়। সো এ কারণে ঘাসফড়িং এর রক্তের নাম হচ্ছে হিমোলিম্ফ, অর্থাৎ ওদের রক্তটা যেহেতু মুক্ত রক্ত সংবহন তন্ত্র। আর একটা মনে করিয়ে দিই, ওদের রক্ত সংবহন তন্ত্রটা কেমন, ওদের রক্ত সংবহন তন্ত্রটা কিন্তু মুক্ত রক্ত সংবহন তন্ত্র। এবং এই মুক্ত রক্ত সংবহন তন্ত্র হওয়ার কারণে, ওদের রক্ত সংবহন তন্ত্রটা মুক্ত সংবহন তন্ত্র হওয়ার কারণে আমাদের ওদেরটা কি হয়, ওদেরটা কিন্তু দেহ প্রাচীরে বা দেহ গহ্বরে উন্মুক্ত হয়। এবং তখন কিন্তু কি হয়, লিম্ফ বা হচ্ছে এটার সাথে সংমিশ্রণ হয়ে এটার বর্ণ, বর্ণ কি হয়, বর্ণ হচ্ছে তোমার বর্ণহীন হয়ে যায়, রাইট? তো এই কারণে এটা রক্তের নাম হচ্ছে হিমোলিম্ফ। আচ্ছা, এরপরে হচ্ছে এটা রক্তকণিকার নাম হিমোসাইট, যেহেতু কণিকা বা কোষ, হিমোসাইট হবে। এটার দেহ গহ্বরে রক্তপূর্ণ হিমোসিল থাকে। হিম হচ্ছে আমাদের রক্ত, সিল কি, সিল হচ্ছে আমাদের রক্তপূর্ণ গহ্বর, সিল কি, সিল হচ্ছে আমাদের রক্তপূর্ণ গহ্বর। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এটার মলাস্কা, মলাস্কা বা হচ্ছে আমাদের কম্বোজ প্রাণী, এটার রক্তে কি থাকে, নীল বর্ণের হিমোসায়ানিন রঞ্জক থাকে। এটা একটা এক্সট্রা তথ্য আমরা হচ্ছে এখান থেকে জেনে নিলাম, ঠিক আছে? এটার আমি ঠিক করে দিব, তোমরা যখন হচ্ছে এটা দেখবে তখন হচ্ছে দেখতে পাবা, ঠিক আছে? সো এটা একটু দেখে দেখে দেখো যে এটাকে কি বলা হয়েছে, এখানে উঠে আছে। হ্যাঁ? আহ, দুঃখিত, আমি এটার জন্য একটু অপেক্ষা করো, এটা হচ্ছে নামিয়ে দিই। এটা হচ্ছে, আচ্ছা, এবার ঠিক আছে। তো এই এই হচ্ছে আমাদের একটা ঘাসফড়িং এর অন্তর্গঠন। এটা হচ্ছে তার স্নায়ু জালক। এরপরে হচ্ছে এটা তার মুখ, যেটা হচ্ছে কি হাইপোগনাথাস ধরনের তার। এরপরে হচ্ছে কি হাইপোগনাথাস ধরনের তার মাথা। এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে এই যে তার সম্পূর্ণ পৌষ্টিক নালীটা আমরা দেখতে পাচ্ছি একদম রেকটাম পর্যন্ত বিস্তৃত। এটা হচ্ছে তার অ্যাওয়ার্টা। এটা হচ্ছে তার এই যে এই অংশটা কি, এই অংশটা হচ্ছে ক্রম, যেখানে হচ্ছে পরিপাকের সূচনা ঘটে। এটা হচ্ছে তার মধ্য পৌষ্টিক নালী বা পাকস্থলী। এটা হচ্ছে তার মালপিজিয়ান টিউবিউলস বা হচ্ছে তার প্রধান রেচনাঙ্গ। এর মানে পৃষ্ঠীয় দিকে আমাদের যেমন অঙ্কীয় দিকে হৃৎপিণ্ড আছে, ওদের বা পতঙ্গের হৃৎপিণ্ড কোথায়, পতঙ্গের হৃৎপিণ্ড কিন্তু হচ্ছে পৃষ্ঠ দিকে। এবং এটাই তোমরা দেখতে পাচ্ছ যে সাত প্রকোষ্ঠ বিশিষ্ট কিন্তু ওর পিঠনে, পিঠে পিঠে আছে, রাইট? খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপরে হচ্ছে ওর এটা কি, এটা হচ্ছে ডাইজেস্টিভ সিকা। এটা হচ্ছে সেই হেপাটিক সিকা, যেটা হচ্ছে আমরা একটু পরেই পড়বো। সো হেপাটিক সিকা কিন্তু হচ্ছে আমাদের ওদের দেহে থাকে, ওদের একটা বিশেষ বৈশিষ্ট্য। আমাদের যেমন হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি বা হচ্ছে লালা গ্রন্থি, এরকম যে পৌষ্টিক গ্রন্থি আছে, ওদেরও তেমন হচ্ছে ডাইজেস্টিভ সিকা আছে, যেটা ওদের পৌষ্টিক গ্রন্থি হিসেবে কাজ করে। ওকে,
আচ্ছা এবং যেটা আল্টিমেটলি বলতে চাচ্ছিলাম যে এই সম্পূর্ণ জিনিসটাই কিন্তু হচ্ছে আল্টিমেটলি সবকিছু মিলিয়ে আমাদের এই যে ফাঁকা জায়গাটুকু আছে, এই জায়গাটাই হচ্ছে আমাদের হিমোসিল বা হচ্ছে আমাদের কি রক্তপূর্ণ গহ্বর, রাইট? সো এই জিনিসটা কিন্তু হচ্ছে আমাদেরকে জানতে হবে যে ওর হিমোসিলটা কেন এরকম ফাঁকা গহ্বর? কারণ হচ্ছে ওর মুক্ত রক্ত সংবহনতন্ত্র বিদ্যমান এই কারণে। ওকে? ঠিক আছে। ভেরি গুড। আমরা খুব সুন্দরভাবে এটা দেখে ফেললাম। এরপরে দেখো ঘাসফড়িং এর রূপান্তর কোন ধরনের? সো ঘাসফড়িং এর রূপান্তর কোন ধরনের? আহা ঘাসফড়িং এর রূপান্তর কোন ধরনের? এটা হচ্ছে দেখার আগে আমাদের হচ্ছে একটু ছোট্ট করে একটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে যে ঘাসফড়িং এর রূপান্তর, এই রূপান্তর ব্যাপারটা আসলে কি? আচ্ছা তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ এই সেটা হচ্ছে সেমি মেটাবোলাস লেখা। আচ্ছা সো ঘাসফড়িং এর রূপান্তর মূলত হচ্ছে মাঝে, মাঝে খারাপ লাগে। কিন্তু যখন মন মতো হয় না, যখন হচ্ছে সম্পূর্ণ চেষ্টা করার পরেও দেখা যাবে কোনো সমস্যা হয়, তখন আসলে খুব খারাপ লাগে, ঠিক না? যেমন হচ্ছে তুমি এত এফোর্ট দিয়ে রাখছো যে এটা যেন ঠিক না হয়, বাট হচ্ছে তাও কি এটা এরকম সমস্যা করতেছে, রাইট? তো এটা আসলে অনেক সময় কষ্টের বিষয়। তোমরা আসলে যতই চেষ্টা করো মাঝে, মাঝে কিন্তু হচ্ছে জীবন অন্যভাবে তোমাদেরকে বিভিন্ন শিক্ষা দেয়। সো এই শিক্ষাগুলো তোমাদেরকে নিতে হবে। তো এখন এই মুহূর্তে নিচ্ছি। আসলে কেন এরকম আছে আমিও বুঝতে পারছি না। তো এটা আসলে বিরক্তিকর। আচ্ছা দেখি এবার হয়তোবা থাকবে না। ঠিক আছে? আসলে বিপদ বা খারাপ সময় কখনোই খুব লেন্দি হয় না। ওকে? আচ্ছা তো ঘাসফড়িং এর রূপান্তর। রূপান্তর ব্যাপারটা আমি তোমাকে বুঝাই। ধরো তুমি হচ্ছে একটা প্রজাপতি। প্রজাপতিটাকে তুমি কিন্তু একেবারে ছোটবেলায় প্রজাপতির মতো দেখোনি। অর্থাৎ একটা প্রজাপতি কি এরকম ১ম এই এরকম থাকে? থাকে না। ১ম এ কিন্তু থাকে সে হচ্ছে শুঁয়োপোকা আকারে। তো এই যে শুঁয়োপোকা থেকে সে আস্তে, আস্তে করে প্রজাপতিতে রূপান্তর হলো। একটা পরিপূর্ণ রূপান্তর না, এটাকে বলা হয় সম্পূর্ণ রূপান্তর। আর যখন এইটা আমাদের কি হয়? এটা যখন হচ্ছে আমাদের মানে ছোটবেলায় যেমন, আমি ছোটবেলায় কেমন ছিলাম এতটুকুই। বাট আমার হাত পা মাথা কিন্তু এরকমই ছিল। চশমাটা ছিল না। বাট হচ্ছে এমনই ছিলাম। বাট বড় হওয়ার পরে এখনো এরকমই আছি। জাস্ট হচ্ছে কি গ্রোথ হয়েছে। তো এই ব্যাপারটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। তো এই ব্যাপারটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ আর অসম্পূর্ণের মধ্যে পার্থক্য। তো সম্পূর্ণ রূপান্তর বুঝতেই পারতেছো ঘাসফড়িং কি? ঘাসফড়িং ছোটবেলায়ও যেমন থাকে, বড় হয়েও তেমন হয়। বাট কালার বা হচ্ছে অন্যান্য জিনিসপত্র পরিবর্তন হয়। এ কারণে বলা হয়েছে ঘাসফড়িং এর রূপান্তর কি? অসম্পূর্ণ রূপান্তর বা হেমি মেটাবোলাস। এটা বেশিরভাগ এমসিকিউতে দেখবা যে এটা হেমি মেটাবোলাস দেয়া, দুটো একই কথা। বাট আমি এটাকে চেঞ্জ করে দিয়েছি সেমি মেটাবোলাস। ঠিক আছে? এটার কোনো ভ্যালিডিটি নেই। সো অসম্পূর্ণ রূপান্তর হচ্ছে আমাদের সঠিক উত্তর। সো এখানে খুব সুন্দরভাবে দেয়া আছে যে ঘাসফড়িং এবং তেলাপোকার রূপান্তর হচ্ছে আমাদের এরকম এবং রূপান্তর প্রধানত ২ ধরনেরই হয় এবং এখানে আমরা হচ্ছে টোটাল ৩ টা দশা দেখি। এখানে হচ্ছে ডিম, ডিম ফোটার পরে সেটা লার্ভাতে পরিণত হয়। লার্ভা থেকে সরাসরি কি আমাদের পিউপা, পিউপা থেকে হচ্ছে ইমাগো। সো এটা হচ্ছে আমাদের কি সম্পূর্ণ রূপান্তরের জন্য প্রযোজ্য। আর অসম্পূর্ণ রূপান্তরের জন্য কিন্তু আমাদের ইমাগো বা হচ্ছে এরকম সরি পিউপা দশাটা আসে না। আমাদের এখানে একটা নিম্ফ দশা থাকে। কি দশা থাকে? নিম্ফ দশা থাকে। এই আরকি পার্থক্য। ওকে? সো ঘাসফড়িং এর রূপান্তর হচ্ছে আর কি বিশেষ মানে আরেকবার মেনশন করি যে সম্পূর্ণ রূপান্তরের ৪ টা সুস্পষ্ট ধাপ পাই। আর আমাদের এখানে কি আমাদের অসম্পূর্ণ রূপান্তরে আমরা ৩ টা ধাপ পাই। কারণ কি আমাদের হচ্ছে এক্সট্রা একটা ধাপের প্রয়োজন হয় না। আচ্ছা সো আমাদের এখানে দেখো যে ঘাসফড়িং এর রূপান্তর কোন ধরনের? অসম্পূর্ণ বা হেমি মেটাবলাস ধরনের। কোন ধরনের? হেমি মেটাবোলাস ধরনের। এটা তো মেটামরফোসিস। তো সেখান থেকে হচ্ছে এটা আসছে হেমি মেটাবোলাস। ওকে? আচ্ছা। এরপর দেখো ওই যে আমরা পড়তাম না যে হেমিব্রাঙ্ক, সেমিব্রাঙ্ক, ডেমিব্রাঙ্ক। সো তেমনই একটু ধরে নাও যে এটা হচ্ছে কি যে যদি সম্পূর্ণ না হয় সেটাকে আমরা বলতেছি হেমি মেটাবোলাস। ওকে? আচ্ছা সো আরেকটা জিনিস মাথায় রাখবা যে অনেকে এটা ভুল করো সেন্ট্রোলেসিথাল এইটার সাথে এই হেমি মেটাবোলাসের একটা ঝামেলা পাকায় দাও। মাথায় রাখবা যে অসম্পূর্ণ রূপান্তরটা হচ্ছে হেমি মেটাবোলাস বাট এটার যে ডিম্বাণুটা আছে সেইটা হচ্ছে সেন্ট্রোলেসিথাল। সেন্ট্রো মানে হচ্ছে কি? সেন্ট্রো মানে হচ্ছে সেন্ট্রাল, লেসিথাল মানে হচ্ছে কুসুম। তার মানে কুসুমটা মধ্যে থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রোলেসিথাল। শেষ। ওকে? আচ্ছা। এরপর দেখো আমাদের এইখানে অংশটা দেখো এখানে কি আমরা যেটা দেখাতে চাচ্ছি যে ছোটবেলায় হচ্ছে এমন থাকে এরপরে হচ্ছে আস্তে আস্তে করে এরকম হয় এবং বড় হয়ে এরকম একটা পরিবর্তন হয় তার আর কি। তো তার মানে কি আলটিমেটলি তার আসলে খুব বড় চেঞ্জ হচ্ছে না, জাস্ট কি সে হচ্ছে এরকম ছিল সেখান থেকে এরকম আসে। তো আরেকটু যদি এখান থেকে দেখো যে এই হচ্ছে আমাদের এগ যেটা হচ্ছে ওরা এরকম প্রায় হচ্ছে কি অনেকটা জায়গা জুড়ে প্রায় হচ্ছে ২০ সেন্টিমিটার সরি ১০ সেন্টিমিটার গর্ত করে এরকম করে এবং এটার পরিমাণ সম্ভবত ২০০, আমাদের বইতে ২০০ টা লেখা আছে এবং ২০ টা পরিমাণ এখান থেকে দেখার দরকার নেই। তো এই হচ্ছে আমাদের সেই জিনিস। তো এটা হচ্ছে আমাদের নিমফেস স্টেজ। এরপরে সেখান থেকে কোথায় যাবে? সেখান থেকে সে যাবে হচ্ছে অ্যাডাল্ট গ্রাসহোফারে। তো ডিম থেকে আরকি। তো এই হচ্ছে এবং সেখানেই কিন্তু আমাদের উইংস বা হচ্ছে পাখা গজাবে এবং এই ব্যাপারটাকে আমরা বলতেছি আমাদের মেল্টিং বা হচ্ছে মেটামরফোসিস এবং এরকম ৫ টা মেটামরফোসিস এর মাধ্যমে বা হচ্ছে মেল্টিং এর মাধ্যমে খোলস উন্মোচনের মাধ্যমে ওরা হচ্ছে কি পরিপূর্ণ একটা ঘাসফড়িং এ রূপান্তরিত হয়। আচ্ছা, এরপর দেখো ঘাসফড়িং এর পাকস্থলীতে কত জোড়া হেপাটিক সিকা থাকে? আমি জানি এটা হচ্ছে সবাই জানো যে ঘাসফড়িং এর পাকস্থলীতে ঘাসফড়িং এর পৌষ্টিক সরি ঘাসফড়িং এর যে আমাদের হৃৎপিণ্ড আছে এটা হচ্ছে ৭ টা প্রকোষ্ঠ বিশিষ্ট এবং এখানে হচ্ছে ৬ জোড়া অ্যালারি পেশি থাকে। আর পাকস্থলীতে যে হেপাটিক সিকা যেটা হচ্ছে ইসের মতো কাজ করে, পৌষ্টিক গ্রন্থির মতো এটাও কয় জোড়া থাকে?
6 জোড়া থাকে। অনেকেই ভুল করে ফেলতে পারো 6 জোড়া 12 জোড়া এর মধ্যে অবশ্যই করা যাবে না। 6 জোড়া বা 12 টি যেটাই উত্তর আসবে সেটাই হচ্ছে এখানে সুন্দর করে দিবা। খুব সুন্দরভাবে লেখা আছে। একবার পড়ে নিবা এবং একটা বিশেষ ব্যাপার জানিয়ে রাখি মেসেন্টরনকে কিন্তু হচ্ছে আমাদের কি বলা হচ্ছে? পাকস্থলী বলা হচ্ছে। ওকে? তো এখানে খুব সুন্দর করে একটা জিনিস লেখা আছে এটার গ্যাস্ট্রিক সিকা আরেকটা নাম। আচ্ছা, সো আরেকটু দেখো এখানে যে এই হচ্ছে সেই আমাদের হেপাটিক সিকা। এই পাশে আমরা হচ্ছে ৩ টা ৬ টা দেখতে পাচ্ছি, ওই পাশে বাকি ৬ টা। সো টোটাল ৬ জোড়া। কয় জোড়া? ৬ জোড়া। ওকে? আচ্ছা, ঠিক আছে। সো আরেকটু দেখো যে আমাদের হচ্ছে এটা শুরু হয়েছে কোথায়? মুখছিদ্র থেকে, সেখান থেকে গ্রাসনালী, সেখান থেকে ক্রপে এসে তারপরে হচ্ছে আস্তে, আস্তে করে গ্রিজার্ড, তারপরে হচ্ছে সেখান থেকে মেসেন্টেরান মধ্যপৌষ্টিক নালী, তারপরে হচ্ছে আমাদের মালপেজিয়ান নালিকা এটার প্রধান রেচন অঙ্গ। এরপরে হচ্ছে আমাদের মানে পশ্চাৎ বা হচ্ছে আমাদের কি এস্টোমোডিয়াম যে অংশটা আছে সেটা কি? সেটা হচ্ছে ইলিয়াম, কোলন, রেকটাম, বায়ুছিদ্র, ইক্রিপা যেটা দিয়ে আমরা মনে রাখি। একটু পরেই হচ্ছে আমরা এটা পড়ব। ঠিক আছে? তো দেখো ঘাসফড়িং এর রেচনাঙ্গের নাম কি? মাত্রই বলে ফেলছি। এটা নিয়ে আর সময় নষ্ট করব না। এটা হচ্ছে আমাদের কি? মালপিজিয়ান নালিকা। এটা কি? মালপিজিয়ান নালিকা। আর আমাদের হচ্ছে মালপিজিয়ান বডি। নেফ্রিডিয়াকার, অ্যানিলিডদের, কোষকার, প্লাটিহেলমিনথিস। ঠিক আছে? আচ্ছা। সো এই যে হলদে বর্ণের অঙ্গাণু থাকে, মনে রাখতে হবে হলদে বর্ণের অঙ্গাণু। কি বর্ণের? হলদে বর্ণের অঙ্গাণু। ওকে? আচ্ছা। এরপরে চলে আসছে সামনে যে ঘাসফড়িং এর প্রোক্টোডিয়ামের অংশ ৯ কোনটি? প্রোক্টোডিয়াম, দুঃখিত আমি সম্ভবত একটু আগে উল্টো বলে ফেলছি না? সরি দুঃখিত, প্রোক্টোডিয়াম এটা তো বোঝাই যাচ্ছে পশ্চাৎ। এস্টোমোডিয়াম মানে হচ্ছে সম্মুখ পৌষ্টিক নালী, এরপরে হচ্ছে মেসেন্টেরান বা মধ্য পৌষ্টিক নালী, এরপরে হচ্ছে প্রোক্টোডিয়াম মানে হচ্ছে কি? পশ্চাৎ পৌষ্টিক নালী। তো এটা বোঝাই যাচ্ছে যে ইলিয়াম, রেকটাম, কোলন এরা তিনজনই হচ্ছে প্রোক্টোডিয়ামের অংশ। তার মানে হচ্ছে কি? লিজার্ড হবে আমার সঠিক উত্তর। সুন্দরভাবে এখানে উত্তর করা আছে যে ৩ টা অঞ্চলে ভাগ করা হয়েছে এস্টোমোডিয়াম, মেসেন্টেরন, প্রোক্টোডিয়াম এবং প্রত্যেকটা ভাগে আমরা হচ্ছে কি? আমরা হচ্ছে কয়েকটা অংশ দেখতে পাই এবং তারই হিসাবে আমরা হচ্ছে পেলাম যে আমাদের ইক্রিপা বা হচ্ছে আমাদের হচ্ছে কোথায় লেখা আছে এটা? এই যে দেখো যে আমাদের আচ্ছা এখানে লেখা নেই। যাই হোক সো আমাদের হচ্ছে ইলিয়াম, কোলন, মলাশয়, রেকটাম এটা কি? এটা হচ্ছে আমাদের পশ্চাৎ পৌষ্টিক নালী বা হচ্ছে আমাদের প্রোক্টোডিয়ামের অংশ। আর বাকি যেগুলো আছে সেগুলো কি? এস্টোমোডিয়ামের অংশ। ওকে? আচ্ছা এবং এখানে তোমরা হচ্ছে একটা জিনিস দেখো যে এখানে একটা কথা আছে যে কাইটিনময় ৬ টি দাঁত। এই ৬ টি দাঁত দ্বারা আসলে ৬ টা দাঁতই বোঝানো হয়েছে। ঠিক আছে? তো এই ৬ টা দাঁত হচ্ছে আমাদের আসল দাঁতের মতো না, বাট হচ্ছে এটা চূর্ণ-বিচূর্ণ করতে সাহায্য করে। ওকে? আচ্ছা এটা সম্ভবত তোমাদের এখানে ভালো করে দেখা যাচ্ছে না। বাট এখানে ইন টোটাল সবগুলা জিনিসপত্রের একটা সারসংক্ষেপ দেয়া আছে। তোমরা অবশ্যই এখান থেকে দেখে নিবা। ঠিক আছে? সো এখানে ওভিপোজিটর আছে, অ্যানাস আছে। আমরা নিশ্চয়ই জানি যে আমাদের যে মেইল যারা আছে তাদের কিন্তু নবম খণ্ডকে, নবম উদরীয় খণ্ডকে টোটাল ১১ টা খণ্ডকে নবম উদরীয় খণ্ডকে কিন্তু হচ্ছে এরকম একটা বিশেষ অবস্থান থাকে। এটাকে আমরা মেল হিসেবে ধরি। আর ফিমেলদের ক্ষেত্রে অষ্টম এবং নবম খণ্ডক মিলিত হয়ে তারপরে হচ্ছে এরকম একটা অংশ ক্রিয়েট করে এবং তাদের একটা বিশেষ ব্যাপার হচ্ছে তাদের ওভিপোজিটর থাকে। ওকে? আচ্ছা গেল। এরপর দেখো ঘাসফড়িং এর ডায়াপজ। ডায়াপজ মানে কি? ওই যে পজ তুমি যদি এখন আমার ভিডিওটাকে পজ করে দাও তাহলে কি এটা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে রইল। তো ওদেরও কিন্তু এরকম ডায়াপজ ঘটে এবং এই ডায়াপজটা কেন ঘটে? কারণ হচ্ছে যদি ওরা সাধারণত হেমন্ত পর্যন্ত হচ্ছে শীত ডিম পাড়ে। সো এই পরেই হচ্ছে তো আমাদের শীত চলে আসে। তো বাচ্চাগুলো তো মারা যাবে। এ কারণে হচ্ছে ওরা কিছুদিন পর্যন্ত পরিশূরণতা বন্ধ রাখে। এটাকে আমরা বলি হচ্ছে ডায়াপজ। তো শীত হচ্ছে আমাদের ডায়াপজের সময়। এর উত্তর হচ্ছে আমরা পেয়েছি এবং খুব সুন্দরভাবে অর্থাৎ যতটুকু তোমার এখানে প্রয়োজন মানে এমসিকিউ হতে পারে এরকম সবগুলো তথ্য এখানে দেয়া আছে। যথেষ্ট ভালো করে পড়ে নিবা। আশা করি আমার এই কষ্টটুকু তোমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। ওকে? আচ্ছা। গেল। এরপরে আসো যে পতঙ্গের খোলস মোচনের জন্য নিম্নের কোন হরমোনটি দায়ী? এই জায়গাটা হচ্ছে আমি এই জায়গাটা বলার আগে আমি আরেকটু বলে নিব যে এই জায়গায় হচ্ছে একটা এমসিকিউ দেয়া হয় নাই। সেটা হচ্ছে যে আমাদের আলো সম্পর্কিত বা হচ্ছে এটা সংবেদী কোষ সম্পর্কিত। তোমাদের একটা দায়িত্ব আমি দিচ্ছি, আমানত দিচ্ছি যে তোমাদের দায়িত্ব হচ্ছে আমার এই ক্লাসটা দেখার পরপরই তোমরা হচ্ছে এটার যে তোমার আলো আলো সম্পর্কিত যে তথ্যাবলী আছে একটু পড়ে নিবা। ঠিক আছে? আমি আরেকবার হচ্ছে যখন এটার এমসিকিউ সলভ করব সেখানে অবশ্যই এটা মেনশন করব। বাট এখানে তোমাকে মানে রিকোয়েস্ট করতেছি যেন হচ্ছে তুমি এই অংশটাকে আরেকবার পড়ো। অর্থাৎ এখানে তুমি ২ টা জিনিস পড়বে। একটা হচ্ছে সংবেদী অঙ্গ আর একটা হচ্ছে ওমাটিডিয়ামের গঠন। আরেকটা কি? ওমাটিডিয়ামের গঠন। ওমাটিডিয়াম কি? ওমাটিডিয়াম হচ্ছে আমাদের যে পুঞ্জাক্ষী আছে ২ টা বড়, বড় পুঞ্জাক্ষী, সেই পুঞ্জাক্ষীর একক। ওকে? সো ২০০০ ওমাটিডিয়াম নিয়ে একটা গঠিত হয়। সো ওই অংশটা কিন্তু অবশ্যই পড়বা। এখানে যেসব জিনিসপত্র দেয়া আছে একটু, একটু করে পড়বা। কোনটা আলো গ্রহণ করে, কোনটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব সৃষ্টি করে সবকিছু একটু পড়ে নিবা। ওকে? তো এরপরেই এই জিনিসটার পরপর হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। মাত্র যেটা বললাম এর পরপরই হচ্ছে এই জিনিসটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যে খোলস মোচন, তারপরে হচ্ছে অর্থাৎ যে কয়টা হরমোন আছে প্রত্যেকটা হরমোন এখানে গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের খোলস মোচনের জন্য কোনটা দায়ী? এটা হচ্ছে প্রোথোরাসিক। কে এটা? প্রোথোরাসিক। ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে একটু আচ্ছা এটা হচ্ছে কি? খোলস মোচন আচ্ছা প্রোথোরাসিক তো গ্রন্থি। দুঃখিত। প্রোথোরাসিক তো গ্রন্থি। আচ্ছা একডাইসন হ্যাঁ, হরমোনের কথা আমরা বলছিলাম। দুঃখিত এটা কি? এটা হচ্ছে আমাদের একডাইসন হরমোনের কথা আমরা বলছিলাম। ঠিক আছে? হরমোনের কথা বলছিলাম। সো এটা হচ্ছে প্রোথোরাসিক গ্রন্থি থেকে নিঃসৃত আমাদের একডাইসন। যেই জায়গাটা হচ্ছে কনফিউশন এর কথা সেখানেই হচ্ছে আমরা আটকে গেলাম নাকি?
ওকে, সমস্যা নাই। সো আমরা একটু একটু দেখাই দেই তোমাকে যে আমাদের হচ্ছে এখানে হরমোনের কথা বলা হয়েছে। কিসের কথা বলা হয়েছে? হরমোনের কথা বলা হয়েছে। সো আমাদের গ্রন্থির নাম কি? গ্রন্থির নাম হচ্ছে আমাদের সরি, গ্রন্থির নাম কি? গ্রন্থির নাম হচ্ছে গ্রন্থির নাম হচ্ছে প্রোথোরাসিক গ্রন্থি। প্রোথোরাসিক গ্রন্থি এবং এটা কোথায় অবস্থিত? এই যে প্রো মানে হচ্ছে অগ্র, থোরাসিক মানে হচ্ছে বক্ষ। তার মানে কি অগ্রপক্ষে অবস্থিত এবং এইখান থেকে নিঃসৃত হয় কি? এখান থেকে নিঃসৃত হয় আমাদের একডাইসন হরমোন যেটা হচ্ছে আমাদের মোল্টিং বা হচ্ছে আমাদের কি রূপান্তরে বা খোলস খোলস পরিবর্তনে হেল্প করে। সো এই হচ্ছে আমাদের সেই একডাইসন হরমোন। ওকে? ঠিক আছে। দুঃখিত এটা হচ্ছে একটু হয়ে গেছে। প্যারা নেই। ওকে, তার মানে কি এখানে আমাদের যে ৪ টা অন্তঃক্ষরা গ্রন্থি আমরা আছে ইন্টারসেরিব্রাল, প্রোথোরাসিক, কর্পোরা অ্যালাটা, কর্পোরা কার্ডিয়াকা প্রত্যেকটাই হচ্ছে আমাদের কি প্রত্যেকটার থেকে আমরা হচ্ছে টোটাল ২টা করে ৮টা এমসিকিউ পাবো। ৮টা এমসিকিউ আমাদের হচ্ছে মানে ডিরেক্ট প্রশ্ন যে কারণে হচ্ছে প্রত্যেকটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওকে? আচ্ছা, এরপর দেখো রুই মাছের সিলিয়াকো মেসেন্টারিক ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? আমাদের রুই মাছ সম্পর্কিত প্রশ্ন ৩টা হতে পারে। তার মধ্যে এটা একটা প্রশ্ন যে এটা ধমনী কোথায় রক্ত সরবরাহ করে? সো সিলিয়াকো মেসেন্টারিক বোঝাই যাচ্ছে এটা কোথায় হবে? সিলিয়াকো মেসেন্টারিক ওই যে মেসেন্টারিক মানে হচ্ছে কি পাকস্থলী কিংবা হচ্ছে অন্ত্র অর্থাৎ দেহের ভিসেরাল যে পার্ট গুলো আছে সেখানে এটা রক্ত সরবরাহ করবে। তো এটা কি হবে? অন্ত্রে। তো আমরা একটু সামনে আগাই দেখি যে এখানে দেখো যে এই জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে সাবক্লেভিয়ান ধমনী। ক্লেভিয়ান কি? আমাদের বক্ষপাক না বক্ষচক্রের দিকে। সিলিয়াকো মেসেন্টারিক পাকস্থলী, অন্ত্র, যকৃৎ মানে হচ্ছে যেকোনো প্রকার ভিসেরাল জায়গায়। এরপর হচ্ছে প্যারাইটাল। প্যারাইটাল মানেই হচ্ছে পার্শ্ব। প্যারাইটাল মানে কি? পার্শ্ব। রেনাল। রেনাল মানে কি? বৃক্ক। আবার হচ্ছে ইলিয়াক। ইলিয়াক মানে কি? শ্রোণী। তার মানে কি? এটা শ্রোণী পাখনায় রক্ত সরবরাহ করবে এবং কডাল মানেই হচ্ছে লেজ। তার মানে এটা কোথায় রক্ত সরবরাহ করবে? লেজে রক্ত সরবরাহ করবে। সহজ বিষয়, সুন্দর বিষয়। ওকে? আচ্ছা। পরবর্তী প্রশ্নে আসো যে রুই মাছের পটকা এবং অন্ননালী সংযুক্ত হয় কোনটির মাধ্যমে? খুবই সুন্দর একটা প্রশ্ন। অর্থাৎ রুই মাছের পটকা এবং অন্ননালী যে সংযুক্ত হয় এটা আমরা জেনে গেলাম। ঠিক আছে? এবং এইটার কারণে এটাকে আমরা বলি হচ্ছে ফাইসোস্টোমাস ধরনের বায়ুথলি। ওকে? বা পটকা। সো এটা হচ্ছে আমাদের নিউমেটিক নালীর সাথে বা নিউমেটিক নালীর মাধ্যমে সংযুক্ত হয়। কার মাধ্যমে? নিউমেটিক নালীর মাধ্যমে। তো এটা তো সঠিক উত্তর। আমি আসলে মানে এটা সম্পর্কে একটু তোমাকে বলব দেখে হচ্ছে একটু তাড়াতাড়ি অ্যান্সার করলাম। দেখো, আমাদের এখানে ২ ধরনের আমরা হচ্ছে বায়ুথলি পাই। একটা হচ্ছে ফাইসোস্টোমাস যদি হচ্ছে নালীর সাথে সংযুক্ত থাকে, আর যদি না থাকে অর্থাৎ ক্লোজ থাকে তাহলে সেটাকে আমরা বলব ফাইসোক্লিস্টাস। এখন তোমার হচ্ছে ফাইসোস্টোমাস কোথায় থাকে? এটা হচ্ছে আমাদের যেসব সাইপ্রিনিড মাছ আছে যেমন রুই, কাতলা, পুঁটি এইসব মাছে হচ্ছে আমাদের ফাইসোস্টোমাস থাকে। ওকে? এটা মুখস্থ করতে হবে। এটা কি করতে হবে? মুখস্থ করতে হবে। ওকে? আচ্ছা। তো এখানে দেখো এই হচ্ছে সেই জিনিস। এটা হচ্ছে আমাদের মেরুদণ্ড বা হচ্ছে আমাদের নটোকর্ড এবং এই হচ্ছে সেই বায়ুথলি এবং এটার সাথে কি আমাদের অন্ননালীর সাথে সংযুক্ত আছে এবং এ কারণেই হচ্ছে কি নিউমেটিক নালীর মাধ্যমে বা ডাক্টাস নিউমেটিকাস এর মাধ্যমে সংযুক্ত আছে। এ কারণে এটাকে আমরা বলতেছি কি? এটাকে বলতেছি হচ্ছে আমরা ফাইসোস্টোমাস ধরনের বায়ুথলি। ওকে? আচ্ছা, এরপর দেখো রুই মাছের সরি কোন প্রাণীর হৃৎপিণ্ডকে ভেনাস হার্ট বলে? সো ভেনাস হার্ট ব্যাপারটা কি? ভেনাস হার্ট ব্যাপারটা হচ্ছে যে যার মধ্য থেকে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড রক্ত সংবাহিত হয়। আমাদের ইন টোটাল সম্পূর্ণ রুই মাছের মধ্যে কি রুই মাছের যে মূল হৃৎপিণ্ডটা আছে এখান থেকে কে সরবরাহ হয়? শুধু কার্বন ডাই অক্সাইড। কে সরবরাহ হয়? শুধু কার্বন ডাই অক্সাইড। এই কারণে এটাকে আমরা কি বলি? এটার কারণে এটাকে আমরা বলি হচ্ছে ভেনাস হার্ট। সো এই হচ্ছে সেই রুই মাছ। আমরা সঠিক উত্তরটা দাগিয়ে দিলাম। এখন দেখো এই যে এই হচ্ছে আমাদের সেই কি? এই হচ্ছে আমাদের সেই রক্তজালিকা এবং এটা হচ্ছে আমাদের ফুলকার, এটা হচ্ছে আমাদের সিস্টেমিক কৌশিক জালিকা এবং এই হচ্ছে কি? এই হচ্ছে আমাদের সেই হৃৎপিণ্ড। সো হৃৎপিণ্ডের এখানে দেখো যে ২ সাইডে হচ্ছে আমাদের কি আছে? কৌশিক জালিকা এবং এইখান থেকেই কিন্তু হচ্ছে আমার কি? অর্থাৎ আমার সমগ্র দেহ থেকে যে রক্তগুলো আসছে সেই রক্তগুলা কি এখান থেকে তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইড বাহিত হয়ে এখানে এসে অক্সিজেন বাহিত হলো। এরপরে হচ্ছে আবার কি? আবার হচ্ছে অক্সিজেন বাহিত রক্তগুলা আবার হচ্ছে কি হয়ে গেল? আবার হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড রিক্ত হয়ে গেল, আবার এরকম ঘুরতে থাকবে। সো এ কারণে এটাকে আমরা বলতেছি কি? এ কারণে একই সাথে এটাকে আমরা বলতেছি আমাদের ভেনাস হার্ট এবং একচক্রী এবং কি? একচক্রী। ওকে? আর আমাদেরটা কি? আমাদেরটা কিন্তু হচ্ছে দ্বিচক্রী। রাইট? আমাদের হচ্ছে একদিকে অক্সিজেন ঢোকে, অন্যদিকে কি? অন্যদিকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড বের হয় বা হচ্ছে অন্যদিকে আবার কার্বন ডাই অক্সাইড ঢোকে। সো একই সাথে ২ টা জিনিস ঘটার কারণে আমাদেরটাকে বলি কি? আমাদেরটা বলি হচ্ছে দ্বিচক্রী রক্ত সংবহন আর ওদেরটা হচ্ছে একচক্রী। এদের কারণও আছে। কারণ হচ্ছে ওদের প্রকোষ্ঠ কয়টা? মাত্র ২ টা। ওকে। এরপর দেখো যে রুই মাছের পটকায় কোন গ্যাসটা বেশি পরিমাণে থাকে? এটা একটা ডিরেক্ট প্রশ্ন। আমি আশা করছি এই প্রশ্নটা যেন সরাসরি আসে। সো রুই মাছের মানে পটকা বা হচ্ছে সন্তরণ থলি, সুইম ব্লাডার, হ্যাঁ, সুইম ব্লাডার যা কিছুই বলো না কেন এটাতে আমাদের হাইড্রোজেন ব্যতীত আমাদের হচ্ছে কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন ২ বার চলে আসে। নাইট্রোজেন এবং হচ্ছে অক্সিজেন। ৩ টাই হচ্ছে আমাদের কি থাকে? ৩ টাই হচ্ছে থাকে। ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড এখানে আমি হচ্ছে নাইট্রোজেন লিখব। সো কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন এবং হচ্ছে কি? এবং হচ্ছে অক্সিজেন ৩ টাই হচ্ছে আমাদের এখানে থাকে। সো এটা যদি থাকে তাহলে হচ্ছে আমরা একটু দেখো যে আমাদের তাহলে বেশি থাকে কোনটা? বেশি থাকে হচ্ছে আমাদের অক্সিজেন। বেশি থাকে কে? আমাদের অক্সিজেন। ওকে? বেশি থাকে কে? আমাদের অক্সিজেন। তো এই হচ্ছে সেই অক্সিজেন। তো অক্সিজেন জানার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বায়ুথলির আরো কয়েকটা নাম আছে। বায়ুথলি, সন্তরণ থলি, পটকা, হাইড্রোস্ট্যাটিক অঙ্গ এগুলো আরকি। ঠিক আছে? সো এটাতে বিদ্যমান অধিকাংশই কি? অক্সিজেন।
ওকে? আচ্ছা, এরপর দেখো যে রুই মাছের হৃৎপিণ্ডে অনুপস্থিত কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা সরাসরিভাবে লেখা আছে। এ কারণেই তোমাকে জিজ্ঞেস করা। অর্থাৎ তোমাকে বললাম না যে রুই মাছ সম্পর্কিত প্রশ্ন হয় ৩ টা। তার মধ্যে আমরা হচ্ছে এখানে কভার করে ফেলছি, রাইট? আমরা ৩ টাই হচ্ছে কভার করে ফেলছি। তো কোনটা অনুপস্থিত? তোমরা নিশ্চয়ই জানো যে এখানে হচ্ছে আমাদের পেরিকার্ডিয়াল ক্যাভিটি, সাইনাস ভেনোসাস, বালবাস আর্টারিওসাস সবাই থাকে। বাট থাকে না কে? থাকে না হচ্ছে কোনাস আর্টারিওসাস। থাকে না কে? কোনাস আর্টারিওসাস। এই হচ্ছে সেই লোক হচ্ছে আমাদের থাকে না। তবে লেখা আছে রুই মাছের হৃৎপিণ্ডে ভালভাস আর্টেরিওসাস নেই। তার পরিবর্তে বালভাস আর্টেরিওসাস নামে গঠন দেখা যায় যা মূলত ভেন্ট্রাল আওর্টার স্ফীত প্রদেশীয় অংশ এবং এটি হৃৎপিণ্ডের কোনো অংশ নয়। ঠিক আছে? তো এরই মাধ্যমে হচ্ছে আমরা আমাদের আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটা কমপ্লিট করলাম। আমি চেয়েছিলাম তোমাদের এটা ২০ মিনিটের মধ্যে কমপ্লিট করতে। বাট অ্যানিমেশন সহ অন্যান্য জিনিসের কারণে এটা হচ্ছে আমাদের লেংথি হয়ে ০.৫ ঘন্টা হয়ে গেছে। সমস্যা নেই। আশা করি তোমাদের সাথে আবার দেখা হবে এবং এরকম আরো জোশ অ্যানিমেশন নিয়ে যাতে করে হচ্ছে তোমাদের ভিজুয়ালাইজেশনটা আরো ভালো হয়। তোমাদের মুখস্থ বিদ্যা কম করতে হয় এবং হচ্ছে একই সাথে তোমরা যেন হচ্ছে পরীক্ষায় প্রশ্নপত্র যেন তোমরা আরো বেশি কি বলতে পারি ইন্টারেক্টিভ যে এই লেসন, এই লেসন গুলো তোমার জন্য আরো বেশি ভালো হয়। এই দোয়া এবং প্রত্যাশা এবং রমজানের দিনে তোমার অনেক বেশি দোয়া এবং আ মানে কি বলবো আল্লাহর কাছে চাই যেন হচ্ছে তোমরা প্রত্যেকে আমরা যারা ভিডিও দেখছো এবং যারা পরিশ্রম করছো প্রত্যেকেই যেন হচ্ছে তোমরা একটা সিট নিশ্চিত করতে পারো। এই আশা ব্যঞ্জনা ব্যক্ত করে আমরা হচ্ছে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। দেখা হবে